অত্যন্ত ব্যথিত এবং কিছু বলার মতো শক্তি আসলে আমার নেই। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এই আন্দোলনে, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সামনে আমরা যারা আছি আমরা আসলে অত্যন্ত নগণ্য, অত্যন্ত ক্ষুদ্র। যে অসীম সাহস, বীরত্ব এই আমাদের শহীদ এবং আহত ভাই বোনেরা দেখিয়েছেন, তার কোনো তুলনা হয় না। এবং তার যে ইতিহাস এবং স্মৃতিচারণ আজকে আমরা শুনলাম, ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত ব্যথিত এবং কিছুটা ক্ষুব্ধ এই কারণে যে তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে যে আমরা যারা সরকারি চাকরি করি, সরকারি কর্মচারী, এই গণমানুষের যে দাবি, বাংলাদেশের প্রতিটি মানুষের যে দাবি, যে আন্দোলন, তাতে আমাদের অনেকেরই ভূমিকা কত নিচু পর্যায়ে ছিল। এটি অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। আমরা বাংলাদেশের শতকরা ৯৯% মানুষের কথা বুঝতে পারি, তাদের আবেগ বুঝতে পারি, তাদের অনুভূতি বুঝতে পারিনি। এটি আমাদের, আমি মনে করি, একটা সার্বজনীন ব্যর্থতা আমাদের যারা সরকারি কর্মচারী আছে। জুলাই আগস্টের বিপ্লবের সময় আমি ঢাকায় ছিলাম, দেখেছি। স্বীকার করতে দ্বিধা নেই, আপনাদের মতো এত সাহস আমার নেই যে রাস্তায় নেমে বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করার মতো। আমরা দেখেছি আইকনিক আবু সাইদ, মীর মুগ্ধ, এখানেও দেখেছি হৃদয় তরুয়া, জিয়াদ, সাগর মাঝি সহ যারা এই পটুয়াখালী জেলায় শহীদ হয়েছেন, কি অপরিসীম বীরত্ব তারা দেখিয়েছে। যে একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী চক্র, যারা 16 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে অপরিসীম অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কিভাবে রুখে দাঁড়িয়েছে। অনেক সময় আমরা শুনতাম আগের যে ফ্যাসিবাদ স্বৈরাচারী চক্র সরকার ছিল, তাদের অনেকের মন্ত্রী এমপিরা গর্বভাবে বলতো তৎকালে যে এই যুব সমাজ কি আন্দোলন করবে। তাদেরকে বিভিন্ন ফেসবুক দিয়ে 4G 8G 5G দিয়ে ব্যস্ত রেখেছি। এরা আসলে এদের কোনো অনুভূতি নেই, কোনো আন্দোলন করার ক্ষমতাও নেই, সাহস নেই। অনেক সময় আমরা শিখেছি, আপনারাও শুনেছেন, অনেক সময় গর্বভরে তারা বলতো। বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের যখন একটু আমাদের বাংলাদেশের মানুষ খুব সহনশীল মানুষ, সব ব্যাপারে খুব ধৈর্য ধারণ করে। আমি খুব প্রশংসা করি প্রত্যেক কথায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন বা যে কোনো বিষয়, আমাদের দেশের মানুষ এত সহনশীল যে সেটি অনেক সময় দুর্বলতা হবে, যে মনে হয় যে এরা আসলে এদের সাহস বলে কিছু নেই, ভীরুর জাতি। কিন্তু 52 সালে 71 সালে ইতিহাস তারা তখন ভুলে যায় যে দেশের মানুষ, এই ছাত্র জনতা কিভাবে সেই সময় এই শোষক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এবং এই জুলাই আগস্টে আমরা সেটি দেখেছি। সেনাবাহিনী যখন এই ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে শান্ত আইন জারি করে, যখন সেনাবাহিনীকে মোতায়েন করা হলো, আমরা 31 জুলাই, 1 অগাস্ট, 2 অগাস্ট আমরা দেখেছি। ঢাকার অনেকেই আপনারা টিভিতে দেখেছেন, আমরাও দেখেছি, যে মনে হয়েছে যে সেনাবাহিনী আমাদের ছাত্র জনতার সামনে একটা পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই পাশে হয়তো অন্য কোনো দেশের ফোর্স বা তাদের ছাত্র সংগঠন তাদের সাথে যুদ্ধ করছে। ওই সময় বুঝতে খুব কষ্ট হচ্ছিল যে এরা একই দেশের মানুষ। মনে হয় অন্য কোনো বিদেশি শক্তি আমাদের উপর আঘাত করেছে, সেনাবাহিনী আমাদের মানুষের সামনে প্রহারের মতো দাঁড়িয়ে আছে, আর অন্য কোনো বিদেশি শক্তি এসে আমাদেরকে আঘাত করছে। খুব আপনারা এই যুদ্ধগুলোর ফুটে যতটুকু পারা যায় টিভিতে আপনারা দেখেছেন যে কিভাবে একই দেশের মানুষ কিভাবে বুলেট, গ্রেনেড দিয়ে বাংলাদেশের মানুষের উপরে কিছু বিপদকর্মী পুলিশ সদস্য, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা কিভাবে আক্রমণ করেছে। হেলিকপ্টার থেকে আমাদের সাধারণ মানুষের উপরে গুলি করা হয়েছে। খুব আশ্চর্য হয়ে গেছি। পরে আমরা যখন আমাদের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন
যে কিভাবে কিছু পুলিশ সদস্যের হাতে বা কিছু র্যাব সদস্যের হাতে অত্যাধুনিক স্নাইপার রাইফেল দেওয়া হয়েছে, যে রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও নেই, শুধু টার্গেটেড কিলিং করার জন্য। বিভিন্ন ভবনের উপরে, আমি ঢাকাতেও দেখেছি, আমি তখন সিটি কর্পোরেশন ছিলাম, সিটি কর্পোরেশনের ছাদের উপরেও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছিল রাতে, যে স্নাইপার রাইফেল নিয়ে তারা টার্গেটেড কিলিং যাকে বলে। এবং এক মা খুব আবেগ আপ্লুতভাবে আমাদের সবাইকে ব্যথিত করেছে, সবাইকে আবেগতাড়িত করে দিয়েছে। 98টা গুলি নাকি তার একজন মানুষ, তার ছেলেকে করা হয়েছে। ঠিক চিন্তা করা যায় তাহলে কি পরিমাণ ফায়ার একটা হিউম্যান বডির উপরে করা হয়েছে, একটা মানুষের উপরে করা হয়েছে। এটি অবর্ণনীয়। আসলে আমরা খুব স্বল্প পরিসরে আজকে পটুয়াখালীর যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের কথা শুনলাম। এই চিত্র সারা বাংলাদেশ। তাহলে চিন্তা করে এক একটি ঘটনা এক একটি ইতিহাস আমি মনে করি। এবং আমরা অতি সত্বর আমরা একটা কমিটি গঠন করেছি, আপনাদেরকে বাই পার্সন ডাকবো এবং প্রত্যেকের ইতিহাস আমরা লিপিবদ্ধ, প্রত্যেকের ইতিহাস আমরা বাই পার্সন আপনাদেরকে ডাকবো এবং প্রত্যেকের ঘটনা শুনবো এবং সেটি আমরা লিপিবদ্ধ করব। এটি বাংলাদেশের মানুষের জানার দরকার আছে। আগামী প্রজন্ম যে 100 বছর পারবে তাদেরও জানার দরকার আছে যে এদেশে কি একটি বিপ্লব ঘটে গেছে, যাতে এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা আগামীতে দেশ পরিচালনা করবেন, হয়তো কিছু সময় পরে এই দেশে নির্বাচন, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, তার মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার আসবে, যারা নির্বাচিত হবে তারা যেন সারা জীবনে এই ইতিহাস মনে রাখে যে এদেশের মানুষ যদি জেগে যায়, আপনারা যদি ওই স্বৈরাচার ফ্যাসিবাদের পথ বেছে নেন, আপনাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে। সুতরাং আমরা এই মানুষদেরকে কোনোদিন যাতে না ভুলে যায়। ইতিমধ্যে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন যে আমাদের সার্কিট হাউসের সামনে, সেটা আমাদের এক শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয়চন্দ্র তহুয়ার নামে নামকরণ করেছি। এটিতেও আমি দেখেছি অনেক সমালোচনা। তাদের দোসররা কি পরিমাণ কোনো জায়গায় এই ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ফেসবুকে বললাম, আমার একজন ম্যাজিস্ট্রেট বললো, স্যার এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তাহলে আপনারা চিন্তা করেন তারা কি পরিমাণ সক্রিয়, ওই ফ্যাসিবাদের দোসররা। শহীদ নাকি কোনো মুসলমানের, এই হিন্দু নাকি হতে পারে, এই পর্যন্ত অবস্থায় তারা নিয়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাম্প্রদায়িক নিয়ে তারা কি পরিমাণ সক্রিয়, যে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র পরিণত করার জন্য, বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তারা কি পরিমাণ ষড়যন্ত্র করছে। আমাদের একজন রাজনৈতিক নেতা বলেছেন যে ঐক্যবদ্ধ, এর কোনো আমাদের বিকল্প নেই। এটা সত্য কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভয়েস অফ আমেরিকার জরিপে আমরা শুনেছি, আপনারা গতকাল দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের হিন্দু ভাইয়েরা বা সংখ্যালঘু যারা আমরা বলি, যদি আমি ব্যক্তিগতভাবে এটা বলতে রাজি না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সম অধিকার। কেউ এক বিন্দু অধিকার বেশি দাবি করতে পারবে না, কেউ এক বিন্দু কম ভোগ করতে পারবে না। এটা হলো আমাদের বাংলাদেশের মানুষের সবার অবস্থান এবং সবার অধিকার। এই দেশের বলছে সবচেয়ে বেশি নিরাপত্তা এখন বোধ করতেছে, এবং আমাদের যারা আমরা সংখ্যালঘু, তথাকথিত সংখ্যালঘু যাদেরকে বলে থাকি, তারপরও অনেক ধরনের সারাদিন ধরে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন মা তার সন্তান হত্যার বিচার চেয়েছেন, আমি তাকে আশ্বস্ত করতে চাই প্রতিটি ঘটনার বিচার হবে, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি নির্যাতনের বিচার হবে। সরকারের সাথে আমাদের নিয়মিত কথা হয়, ইভেন মাননীয় প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টা মণ্ডলী এবং সরকারের যারা দায়িত্ব আছে তার সাথে কথা হয়। প্রত্যেকটা হত্যার বিচার হবে, প্রত্যেকটা গুলির বিচার হবে। এই পটুয়াখালীতে আমরা কিছু কাজে হাত দিয়েছি। আমরা আর্থিকভাবে যেটা আছে সেটা কেন্দ্রীয় সরকার করবে, বা আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের চেষ্টা করছি, সেটা আপনারা ফল আপনারা পাবেন। কিন্তু আমরা এদের স্মৃতি সংরক্ষণের জন্য কি করছি, ইতিমধ্যে আমরা জেলা পরিষদ থেকে একটা প্রকল্প নিয়েছি, আপনারা অচিরেই এই বাস্তবায়ন দেখতে পাবেন। এই অর্থ বছরেই হবে। আমাদের যতজন শহীদ হয়েছে, আমি অনেকের কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম, তাদের মা বাবার একটা দাবি ছিল তাদের কবর জন্য বাধাই করা হয়, আমরা সেই প্রকল্প নিয়েছি।
এই পটুয়াখালী জেলার প্রত্যেক শহীদের যাদের কবরস্থান এখানে আছে সেই কবরগুলো একই রকমভাবে সবার কবর একই রকম শেপ হবে এবং এটা বাধাই করা হবে। এবং হৃদয়চন্দ্র তরুয়ার যেখানে দাহ করা হয়েছিল সেটি আমরা একটা স্মৃতি ফলকস্থান করে সেটি সংরক্ষণ করব। প্রত্যেকটা উপজেলায় যিনি শহীদ হয়েছেন, যেখানে এর মধ্যেই হয়তো বাস্তবায়ন হয়েছে, না হয়ে থাকলে এই অর্থ বছরের মধ্যেই হবে, সেই শহীদের বাড়ি যেখানে সেই রাস্তাটির নামকরণ তার নামকরণ অনুযায়ী করা হবে। এই অর্থ বছরের মধ্যে আপনারা এর বাস্তবায়ন দেখতে পাবেন। অলরেডি আমরা জেলা পরিষদ থেকে প্রকল্প নিয়ে নিয়েছি, এটা টেন্ডার হবে, আপনারা দেখতে পাবেন ডিজাইন, এবং ডিজাইনটা আপনাদের যারা আমরা একটা ডিজাইন করবো বা আপনাদের মতামত। সবচেয়ে বড় যে একটা কাজ আমরা করতে চাই সেটি হচ্ছে এই আজকে যে আপনারা ঘটনাগুলো বললেন, এই ঘটনাগুলো আমরা লিপিবদ্ধ করতে চাই। প্রত্যেক আহত এই শহীদ পরিবারের যারা আছেন তার যে ঘটনা, হয়তো তিনি তার মা বাবা পুরোপুরি বলতে পারবেন না, কিন্তু যতটুকু তিনি সে জানেন বলবেন আমরা এটা লিপিবদ্ধ করবো। যারা আহত হয়েছেন তার ঘটনা তিনি বলতে পারবেন, যিনি আহত অবস্থায় আছেন, এবং তার ঘটনা আমরা লিপিবদ্ধ করব এবং সেটি আমরা পুস্তক আকারে সংরক্ষণ করব, যাতে পটুয়াখালীর যে ছাত্র জনতার যে বিপ্লব, যারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের ঘটনা সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্ব আজ থেকে 100 বছর পরে জানতে পারে। পরিশেষে আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি আপনাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানাচ্ছি, পুরো জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ। পড়ালেখা করতে হবে, আমি তোমাদের প্রতি অনুরোধ, তোমরা পড়ার টেবিলে ফিরে যাও, পড়ালেখা শুরু। পটুয়াখালীর সব উপজেলায় আমি গিয়েছি, অনেক উপজেলা বেশ দূর, এবং আপনারা অনেকে আহত অবস্থায় এসেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। আপনাদের প্রতি আমি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আর্থিক সহায়তার বিষয়ে অনেকে এসেছেন, ইতিমধ্যে জুলাই ফাউন্ডেশন আমরা যতটুকু সামর্থ্য আছে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য আপনি থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়ে যাবে, আমার উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলো, আমরা যাতে আপনাদের সেবা করতে পারি এই দোয়া করবেন। এবং পরিশেষে আমি একটি কথা বলে শেষ করব যে এই জুলাই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, ছাত্র, কৃষক, শ্রমিক, ভাই বোনেরা, নারী পুরুষ নির্বিশেষে। আমরা যেন কাউকে ছোট না, এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কি বলে অমুকের অবদান খুব বেশি ছিল, অমুকের অবদান খুব কম ছিল। কোনো একটা যুদ্ধে অবদান পরিমাপ করার মতো মানে নিচু মানসিকতা কারো হয়। এখানে যারা আছেন, যারা সবাই আছেন, তাদের জন্য একটা সতর্কবাণী, আপনাদের বিভেদের ফল তারা নিতে চাচ্ছে, এটা করা যাবে। যখন দেখবে পটুয়াখালীর প্রত্যেকটা রাজনৈতিক দল এই স্বাধীনতাকামী, এই মুক্তিকামী প্রত্যেকটা মানুষ এক দল একজোট, এরা কোনোদিন আর সাহস পাবে না। সুতরাং আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের সামনে এই নতুন যে স্বাধীনতা, এই অগ্রযাত্রাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।